সাম্প্রতিক বিশৃঙ্খলার দায়ে অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে মির্জা ফখরুল। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস ডক্টর ইউনূসের। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থার জন্য তারা কাজ করছেন। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে শনিবার থেকে রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের সভা। প্রেস সচিব জানালেন, সবার সাথে আলোচনার পর চূড়ান্ত হবে ভোটের দিনক্ষণ। গণ অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের সম্মাননা দিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শহীদ পরিবার ও আহতদেরকে রাষ্ট্রীয়ভাবে সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু। যারা গণ্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শাহবাগে নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, সড়ক অবরোধে যানজট, ভোগান্তি। সরকার সুপারিশ প্রাপ্ত করছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দিয়ে সরকারি আবার আমাকে চাকরি দিতে, আমাকে রাস্তায় বসে দিতে। আমাদের সুপারিশ প্রাপ্ত করছে এই সরকার, আবার এই সরকারই এখন রায় দিয়ে দিল যে এই রেজাল্ট বাতিল। গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ, ইসরায়েলি জিম্মিদের মুক্তি স্থগিত করল হামাস। স্বাগত সবাইকে, আমন্ত্রণ যমুনা নিউজে। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহার। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে দ্রুত নির্বাচনের তাগাদা দিয়েছে বিএনপি, আর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশ্বাস দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানান, জাতীয় নির্বাচনের আগে কোনো নির্বাচন মেনে নেবে না বিএনপি। সাম্প্রতিক বিশৃঙ্খলার দায় অন্তর্বর্তী সরকার এড়াতে পারে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। বৈঠকে রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অব রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি, যা বাস্তবায়ন করবে নির্বাচিত সরকার। সোমবার সন্ধ্যা ৬টার পরপরই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির ২ সদস্য সালাউদ্দিন আহমেদ ও হাফিজউদ্দিন আহমেদ প্রবেশ করেন প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। সাম্প্রতিক নানান অস্থিরতার প্রেক্ষিতে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির এই বৈঠক। অন্তর্বর্তীকালীন সরকারের ৬ মাস ও বিরাজমান রাষ্ট্র পরিস্থিতি বিষয়ে বিএনপির পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। লিখিত বক্তব্যে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় আনা দরকার বলেও মনে করে বিএনপি। জনগণ আইন নিজের হাতে তুলে নিচ্ছে বলেও জানায় দলটি। এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে, তাদের সামনেই এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। বৈঠক শেষে মির্জা ফখরুল জানান, দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছে বিএনপি। ১৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারেন বলেও আশা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেওছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি। 15 তারিখের মধ্যেই ওনারা কিছু একটা বলতে যাবেন। সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটো একসঙ্গে চলতে পারে, তাই রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে চার্টার অব রিফর্মস গঠনের পরামর্শ দিয়েছে বিএনপি। সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবে না বলেও জানান মির্জা ফখরুল। আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি,
সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয়, এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়। কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, লিখিত বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি সেই আহ্বানও জানায় বিএনপি। সেই সঙ্গে দলের পক্ষ থেকে বলা হয়, কোনো কোনো উপদেষ্টা ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় প্রশাসন যন্ত্রকে ব্যবহার করছে। সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। এই তথ্য জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে 15 ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশনের সভা শুরু হবে। জানান, অপারেশন ডেভিল হান্টে নিরপরাধ ব্যক্তিদের হয়রানি না করতে বিএনপির আহ্বানে সমর্থন জানিয়েছে সরকার। নানা ঘটনাবহুল সময় অতিবাহিত করছে বাংলাদেশ, প্রতিনিয়ত বদলাচ্ছে চিত্র। যুক্তরাষ্ট্র থেকে ফিরে তাই প্রধান উপদেষ্টার বাসায় যান বিএনপি মহাসচিব সহ 3 শীর্ষ নেতা। আলোচনার সারসংক্ষেপ জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানান, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি। আমাদের তরফ থেকে চিন্তা ভাবনা হচ্ছে, এই বিষয়ে কাউন্সিল অফ অ্যাডভাইজার আছেন, তারা দেখবেন। সমস্ত পার্টি মিলে বলে যে না আমরা ডিসেম্বরেই চাই, তো সেক্ষেত্রে সেটা উনি তো বলেছেন, ওনার এমন না যে উনি একটা জায়গায় স্টিক করে আছেন যে না আমি জুনেই করব, এরকম তো আর উনি বলেন না। এটা হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কি এক্সপেকটেশন, তারা কি চায় সেটার উপরেই মূলত এটা ডিপেন্ড করবে। রাষ্ট্র সংস্কারের কমিশনগুলোর সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নিতে চায় সরকার। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সেই ঐক্যমত কমিশনই। 15ই ফেব্রুয়ারি কনসেনসাস কমিশন, ঐক্যমত্য কমিশনের প্রথম মিটিংটা হবে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে। যেই 6টা কমিশনে যেই রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো নিয়ে প্রথমবারের মতো প্রত্যেকটা যারা যারা পলিটিক্যাল পার্টি আছেন তাদের সাথে কথা ডায়ালগটা শুরু হবে। এছাড়া যৌথ বাহিনীর চলমান অপারেশন ডেভিল হান্ট নিয়েও কথা বলেন প্রেস সচিব। চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টে আওতায় আনা হচ্ছে। ফ্যাসিবাদী জামানায় যারা সন্ত্রাস আর দুর্নীতিতে জড়িত ছিল তাদের বিচারে সরকারের অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। আমরা তাদেরকে বলেছি যে খুব দ্রুত এটা জানার বিষয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ভার্চুয়ালি যোগ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ ও AZM জাহিদ হোসেন। রাত 8:30টায় শুরু হয়ে 2.5 ঘণ্টা চলে বৈঠকটি। এতে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির আলোচনার সার্বিক বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবহিত করা হয়। এছাড়া দেশের সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়, তবে বৈঠকের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিএনপি। আওয়ামী লীগ ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দ্য হিরোজ অব দ্য ইউনিভার্সিটির অনুষ্ঠানে একথা জানান নাহিদ ইসলাম। এ সময় সার্জিস আলম বলেন, অপারেশন ডেভিল হান্ট শুধুমাত্র আওয়ামী লীগ ছাত্রলীগের জন্য নয়, অন্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। অনুষ্ঠানে সবাইকে ফ্যাসিজমের ঊর্ধ্বে উঠে কাজ করার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। জুলাই অভ্যুত্থানে 6 মাস পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে দ্য হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি অনুষ্ঠানের আয়োজন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এ সময় স্বৈরাচার শেখ হাসিনার নির্মমতার বর্ণনা দেন আহতরা। বিভিন্ন হামলায় যারা যুক্ত ছিল, ফৌজদারি অপরাধে অভিযুক্ত যারা ছিল তাদেরকে বিচার আওতায় আনতে হবে। দলমত
নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করে আমাদের এই পুরো দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা বলছেন এ দেশের বুকে আর কোনো স্বৈরাচারের স্থান হবে না। তাদের প্রত্যাশা আগামীতে নতুন এক বাংলাদেশ গড়ার। আমরা দলমতের পরিচয়ের ঊর্ধ্বে এসে আমাদের যেটুকু রিসোর্স ছিল আমরা চেষ্টা করেছি ফ্যাসিবাদী আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের যতটুকু কন্ট্রিবিউট করা যায়। ফলে গেস্ট রুমে গণরুমে নির্যাতন চালিয়েছে এইসব সন্ত্রাসীদের কিন্তু আমরা এখন দৃশ্যমান বিচার দেখতে পাই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন খুব শীঘ্রই আজকের অনুষ্ঠানের পরে এ ব্যাপারে তাদের মন্তব্য জানাবেন। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয় গত 16 বছর ধরে ছাত্রলীগের ক্যাডারদেরকে শিক্ষক হিসেবে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের শিক্ষক মহোদয়কে, নতুন প্রশাসনকে, নতুন সিন্ডিকেট সবাইকে বলবো তাদের বিরুদ্ধে কোনো কমিশন করে ব্যবস্থা নেওয়া হবে কিনা। অনুষ্ঠানে অপারেশন ডেভিল হান্ট নিয়ে কথা বলেন সমন্বয়করা। বলেন অন্যান্য রাজনৈতিক দলের কেউ অপরাধ করলে তাদেরও আইনের আওতায় আনা হবে। ডেভিল শুধুমাত্র ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ব্যানারে ছিল না, এখনো নেই। ওই কার্যক্রম যদি বর্তমানে রাজনীতি করছে এমন কোন রাজনৈতিক দলের কোন কর্মী করে, তাকেও ডেভিল হিসেবে গণ্য করে গ্রেফতার করতে হবে। সেই কার্যক্রম যদি সমন্বয়কের নাম ব্যবহার করে কেউ করে, তাকেও গ্রেফতার করতে হবে। আমরা চাই না এই মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য বিশ্ববিদ্যালয়ে কোনো লাঠিয়াল বাহিনী তৈরি হোক। বিশ্ববিদ্যালয় ডাকসু কেন্দ্রিক ছাত্র সংসদ নির্বাচন চলবে, এখানে প্রত্যেকটা শিক্ষার্থী নেতা হয়ে উঠুক। এখানে প্রত্যেকটা শিক্ষার্থী কোনো দলের নেতা না হয়ে শিক্ষার্থীদের নেতা হয়ে উঠুক। আওয়ামী লীগ, ছাত্রলীগের নামে দেশে কেউ রাজনীতি করতে পারবে না বলেও জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এখনো বিভিন্ন জায়গা থেকে ফ্যাসিবাদের দোষরা নানা ধরনের আস্ফালন দেওয়ার চেষ্টা করে। আমরা বলতে চাই যে জুলাই মাসকে ভুলে যাবেন না, জুলাইয়ের চেতনা শেষ হয়ে যায়নি। যদি বিন্দু পরিমাণ আস্ফালনের চেষ্টা করেন আমরা দ্বিগুণ শক্তিতে প্রতিহত করব আপনাদেরকে। অন্তর্বর্তী সরকার রয়েছে, আমরা আইনের ভিত্তিতেই বিচার নিশ্চিত করতে চাচ্ছি। আইনের ভিত্তিতেই আমরা আওয়ামী লীগকে দল হিসেবে কাঠগড়ায় দাঁড়া করাবো এবং আমরা বলেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এই মতাদর্শ এবং এই নামে বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। অনুষ্ঠানে গণ আন্দোলনে আহত 173 জন শিক্ষার্থীকে উত্তরীয় পরিয়ে ক্রেস্ট প্রদান করা হয়। সকল ভাই বোন। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জলকামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন, আটকও করা হয় কয়েকজনকে। 3 ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কে গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা দেয়। বিকাল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা 2টার দিকে হঠাৎ করেই পুলিশের জলকামান নিক্ষেপ। পানির তোড়ে খানিক সরে গিয়ে আবারও রাস্তায় বসে পড়েন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। আন্দোলনরত নারী সদস্যরা রাস্তা না ছাড়লে টিয়ার শেল নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান তারা। সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন শিক্ষকরা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষকদের দাবি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি। আমাদের চাকরি দিয়া কেন চাকরি নিল, আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জলকামান, টিয়ারশেল আর লাঠিচার্জে আহত হন নারী আন্দোলনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বল প্রয়োগের নিন্দা জানান নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের শিক্ষকরা। আমরা তো অবহেলিত, এটা তো আমাদের দোষ না। আমাদেরকে সরকার এই 6531 জনকে সরকার নিয়োগ দিছে, আবার কেন সরকার 31 জন রিডের জন্য আমাদেরকে বাতিল করলো? ওনারা কোন অধিকারে আমাদের গায়ে হাত তুলেছে? আমাদের কতগুলো বোনের উপর ওনারা নির্যাতন করেছে, টিয়ার গ্যাস মেরেছে, আমাদের চোখে মুখে ফেলে আমরা আহত অবস্থায়, তাও আমরা ছাড়ব না।
তবে পুলিশ জানায় দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলে হুঁশিয়ারি দেন রমনার ডিসি। এখানে থেকে গুরুত্বপূর্ণ মোড়ে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাবো। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। দফায় দফায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ, তবে এক পাশ থেকে সরিয়ে দিলে আবার অন্য প্রান্তে গিয়ে বসে পড়ছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুরো সময়ে আংশিক চালু ছিল যান চলাচল। বিকাল 4:30টার দিকে আবারও শুরু হয় পুলিশি অ্যাকশন। এ দফায় প্রায় সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বসে পড়েন চাকরি পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে দেওয়া হয় 6 দফার আলটিমেটাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মঙ্গলবারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সন্ধ্যায় রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারের পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। কিছু সুপারিশ বাস্তবায়নে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এর জন্য চেষ্টা করব। আর কিছু সুপারিশ বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্তের দরকার। আমি জানি বর্তমান সরকার শিক্ষকগণের জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। যে সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সে সংস্কার মানুষ গ্রহণ করবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর মতিঝিল রাষ্ট্র মেরামতে বিএনপির 31 দফা নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। বলেন, গণহত্যার বিচার ও সংস্কারের পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি নিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। এ সময় সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী দেশকে 4টি প্রদেশে ভাগ করার প্রস্তাবনার কঠোর সমালোচনা করে মির্জা আব্বাস আরও বলেন, সংস্কার ঘোষণা দিয়ে হয় না। যেই সংস্কারে বিভক্তির গন্ধ পাওয়া যায় সেই বিভক্তির সংস্কার কোনোদিন এই দেশে মানুষ পছন্দ করবে না। ভারত চাচ্ছে এই দেশে নির্বাচন ভারতের স্বার্থে, আমাদের স্বার্থে নয়, এই বাংলাদেশের স্বার্থে নয়। আর আমরা নির্বাচন চাচ্ছি আমাদের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে। প্রায় 8 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 60 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ডক্টর দীপু মনি এবং তার স্বামীর বিরুদ্ধে 2টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের জানান সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। তিনি আরও জানান, দীপু মনি ক্ষমতার অপব্যবহার করে 5,92,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 28টি হিসেবে 59,80,92,00,000 টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করেছেন। দ্বিতীয় মামলায় তার স্বামী তাওফিক নেওয়াজের সঙ্গে দীপু মনিকেও আসামি করা হয়। মামলায় ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে পরস্পর যোগসাজশে 1,96,00,000 টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ক্ষমতার অপব্যবহার পূর্বক 5,92,00,000 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তার নিজ নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত মোট 28টি হিসাবে 59,79,00,000 টাকারও বেশি হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করার অভিযোগ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে পিরোজপুরের সাবেক 2 সংসদ সদস্য সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ ও উপজেলা চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এই কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে
আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। সময় মাত্র 4 দিন থাকলেও এখনো প্রায় 46,000 হজ যাত্রীর জন্য বাড়ি তাঁবু ভাড়া সহ 4 চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। সতর্ক করে বলেছেন 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে, সময় বৃদ্ধির সুযোগ নেই। নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকে। এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকিটের দাম দ্বিগুণ 3 গুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে জুলাই গণ অভ্যুত্থানের কয়েকটি শহীদ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা। এ সময় 21টি শহীদ পরিবার এবং 7 জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ, তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ। তো সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস মনে রাখবে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রতিটি শহীদ পরিবার এককালীন 30 লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে। 2024-25 এবং 2025-26 দুটি অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক বার্তা এবং অন্তর্বর্তীকালীন সরকারের আগস্ট থেকে নেওয়া সংস্কার কার্যক্রম বিনিয়োগকারীদের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্লোবাল সিইও বিল উইন্টার্সের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে এই কথা জানান তিনি। বলেন, সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশ একটি বিশাল বিভ্রান্তিমূলক প্রচারণার শিকার হয়েছে, যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি এই বিভ্রান্তির বিরুদ্ধে লড়াইয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহযোগিতা চান। সেই সাথে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের মাধ্যমে পাচার হওয়া $10 বিলিয়নেরও বেশি অর্থ শনাক্ত ও পুনরুদ্ধারে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সহায়তা চান প্রধান উপদেষ্টা। এ সময় বাংলাদেশকে স্ট্যান্ডার্ড চার্টার্ডের আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবহারের মাধ্যমে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন বিল উইন্টার্স। এক আকম মোজাম্মেলের কতগুলো বাড়ি? গাজীপুরে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। পৌরসভার চেয়ারম্যান থাকার সময় যে মোজাম্মেল থাকতেন ভাঙা টিন শেডে, তার এখন গাজীপুরের সম্পদের পাহাড়। অনুসন্ধানে গাজীপুরেই তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার আছে একরের পর একর জমি। তার সেসব সম্পত্তি ভাড়া দেয়া, সেখান থেকে ভয়ে পালাচ্ছেন ভাড়াটিয়ারা। পলাশ প্রধান ও হোসেন আলী বাবুকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। এক আকম মোজাম্মেলের যে কত সম্পত্তি গাজীপুরে, তার কোনো ইয়ত্তা নাই।
নামে বেনামে অর্থাৎ তার নামে এবং তার আত্মীয় স্বজনের নামেও তিনি সম্পদ গড়েছেন প্রচুর, এবং সেগুলোর কোনো সঠিক সংখ্যা বা পরিসংখ্যানও নাই। কারণ কি, তিনি সহ তার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি পলাতক। এই যেমনটি একটি টিনশেডের ভবনের পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, তিনি সেখানে পৌরসভার মেয়র যেখানে বা পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন তখন তিনি সেখানে ছিলেন। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ফুলে ফেঁপে ওঠেন। গাজীপুরে এরকম 9 তলা বিল্ডিংয়ের মতো আরও বহুত সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। পলাতক সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী আকম মোজাম্মেল হকের ভিটে বাড়ি এই টিনশেড ঘর। 1973 সাল থেকে 15 বছর ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। 1989 সাল থেকে টানা 4 বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে এমপি হন। 2014 সালে মন্ত্রী হয়েই সম্পদের পাহাড় গড়তে থাকেন মোজাম্মেল হক। টিনশেড বাড়িটির সামনেই গড়ে তুলেছেন 9 তলা ভবন শহরের জোড়পুকুর এলাকায়, যা মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। আর এই টিনশেড বিল্ডিংটা কার? এটা ওই মোজাম্মেল সাহেব আর কি, যখন সিটি কর্পোরেশনের ছিল চেয়ারম্যান ছিল তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। মন্ত্রীরা পরে তো আর এখানে থাকে না, তো ঢাকায় মন্ত্রীর বাড়ি থাকে আর কি। এই বিল্ডিংটা কার? এই 10 তলা বিল্ডিং? ওটা 9 তলা, ওটা মোজাম্মেল সাহেবের। ওইটা মোজাম্মেল। এটা কবে করছে? এটা করছে প্রায় বছর 2 হলো। মোজাম্মেল হক বাড়িটি করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন। সরেজমিন দেখা যায় সেখানে থাকা দোকান ও বাসাবাড়ির ভাড়াটিয়ারা ভাঙচুরের ভয়ে সব গুটিয়ে নিচ্ছেন। জয়নাল ভাই, আপনি কি এই বিল্ডিং এর কেয়ারটেকার, তাই তো? জি। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলের। এই বিল্ডিংয়ে কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। এই আতঙ্কে ভাঙচুর ও পরে হামলার পর সম্প্রতি আলোচনায় আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দোতলা এই বাড়ি। মাত্র কয়েক বছরে ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় করেছেন আলিশান বাড়ি। বাড়িটির বিপরীতে আছে বিশাল শান বাঁধানো পুকুর ও বাগান, তার পাশেই প্রায় 1 একর জমি, পুরোটাই আকম মোজাম্মেল হকের। মজার তথ্য হলো, কোটি কোটি টাকার সম্পত্তি হলেও 2023 সালের নির্বাচনী হলফনামায় এই বাড়ির দাম দেখানো হয়েছে 40 লাখ টাকা। আরও মজার তথ্য হলো, পুরো বাড়ির আসবাবপত্রের দাম মাত্র 1.5 লাখ টাকা। আর কয়েক হাজার ফুটের বাড়ি হলেও আয়তন দেখানো হয়েছে মাত্র 1500 ফুট। এই বাড়ির আশপাশের সবাই মোটামুটি মোজাম্মেল হকের আত্মীয়। শুক্রবার হামলার পর পুরো এলাকা এখন মানুষ শূন্য। এটা পরে করা হয়েছে, এটা জমিন আগে কেনা ছিল, পরে করা হয়েছে, এটা ওটা মন্ত্রিত্ব পাওয়ার পরে করা হয়েছে। আর ধীরাশ্রমে যে তার বাড়ি বলা হয়, ওটা তার নিজস্ব বাড়ি, আর এইগুলি হচ্ছে তার ক্রয়কৃত বাড়ি। আর মাধববাড়ি মোড় মধ্য সাহেবিতি যে 4 তলা যে ইয়াটা আছে মসজিদ, ওটা মন্ত্রী মসজিদ নামে আমরা চিনি। ওইখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে উনি একটা বড় মসজিদ করছেন। মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিন শেড এটাই ছিল, আর পরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। এ তো গেল গাজীপুর শহরের কথা। সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার সংসদীয় এলাকা কালিয়াকৈরেও করেছেন বাড়ি, কিনেছেন একরের পর একর জমি। উপজেলার চা বাগান এলাকায় 7 বিঘা জমি আছে তার। মহানগর ও জেলা মিলে মোজাম্মেল হকের প্রায় 8 একর জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নামে বেনামে সম্পত্তি ও ব্যবসার খোঁজ পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আয়াতুল্লাহ বেহেশতি। রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে প্রেস ব্রিফিংয়ে তিনি তৎকালীন বিডিআর থেকে যারা চাকরি হারিয়েছে তাদের চাকরিতে পুনর্বহালের দাবি জানান। বলেন, যারা ন্যায় বিচার পায়নি তাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, নিরপরাধীদের সব ধরনের সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। এ সময় বিডিআর পরিবারের সদস্যদের 6 দফা দাবি আদায়ে মঙ্গলবার থেকে লাগাতার কর্মসূচির ঘোষণা দেন বেহেশতি। জানান, মঙ্গলবার সকালে শহীদ মিনারে অবস্থান কর্মসূচি দিয়ে শুরু হবে প্রতিবাদ। স্বরাষ্ট্র উপদেষ্টা যেভাবে যে বক্তব্য পেশ করেছেন, তার জায়গা থেকে যে অভিমত ব্যক্ত করেছেন, সেটির সাথে সম্পূর্ণ আমরা দ্বিমত পোষণ করছি। এবং আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যারা বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে যারা চাকরি হারিয়েছে, যারা অবিচার যাদের প্রতি করা হয়েছে এবং যারা সুবিচার নিশ্চিত না হওয়ার কারণে যারা চাকরি হারিয়েছে, তাদের চাকরিতে অবশ্যই বহাল করতে হবে। পদবঞ্চিতদের আন্দোলনের মুখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রাত 8:30টার দিকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়। কমিটি বিলুপ্তের ঘোষণার প্রায় 4 ঘণ্টা পর যমুনা সেতু ও রেলপথ অবরোধ প্রত্যাহার করে পদবঞ্চিতরা। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল ও যান চলাচল। এর আগে বিকেল 3:45টার দিকে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে সেতুর পশ্চিম মহাসড়ক অবরোধ করে পদবঞ্চিতরা। এতে বন্ধ হয়ে যায় উত্তরবঙ্গের সাথে সকল প্রকার যান চলাচল।
পরে মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে পদবঞ্চিত শিক্ষার্থীরা। রেল ও যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। নরসিংদীতে শেখ হাসিনা এবং তার দোসরদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রদল। বিকেলে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদকের উদ্যোগে মিছিলটি বের হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা শেখ হাসিনা, ছাত্রলীগ, যুবলীগের বিচারের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে। পরে বিক্ষোভ সমাবেশে অবিলম্বে শেখ হাসিনা সহ ছাত্র জনতার হত্যায় জড়িত সকলের বিচার দাবি করে। গাইবান্ধায় জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে একটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। দুপুরে সাদুল্লাপুর উপজেলার পুরাল লক্ষ্মীপুর এলাকায় ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরেই মোখলেসার রহমান ও মতিয়ার রহমানের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল প্রতিবেশী নিখিল কুমার ও উৎপল কুমারের। এরই জেরে সকালে নিখিল ও উৎপল সেই জমিতে মোখলেসারের একটি ঘর ভাঙচুর করে। পরে মোখলেসার তার লোকজন নিয়ে সেখানে গিয়ে তাদের ধাওয়া করে। আগুন দেয় নিখিলের বাড়ির ঘরের ঢিপি সহ 3টি মোটরসাইকেল এবং 6টি ভ্যানে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় উভয় পক্ষের 25 জনকে আটক করেছে পুলিশ। বইমেলার একটি স্টলে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বই রাখা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশকের দেওয়া স্ট্যাটাসকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে প্রকাশক শতাব্দী ভবকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় স্টলের সামনে ভিড় করে তসলিমা নাসরিনের বই রাখার প্রতিবাদ জানায় একটি পক্ষ। বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শতাব্দী ভবকে জেলার কন্ট্রোল রুমে নিয়ে যায়। এ সময় কন্ট্রোল রুম ঘিরে রাখে প্রতিবাদকারীরা। এক পর্যায়ে শতাব্দী ভবকে থানায় নিয়ে যেতে চাইলে ওই স্টলে হামলা চালায় বিক্ষুব্ধ বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর তাকে থানায় নেওয়া হয়। রমনা জোনের ডিসি মাসুদ আলম জানান, তার বিরুদ্ধে মামলা দায়ের এবং সব্যসাচী স্টলটি বন্ধ রাখা হয়েছে। এদিকে বইমেলায় এমন ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিছিল করেছে কয়েকটি ছাত্র সংগঠন। বইমেলার একটি স্টলে জনতার হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুলিশ ও বাংলা একাডেমিকে ঘটনার তদন্তের নির্দেশ ও দোষীদের দ্রুত আইনের আওতায় নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। সরাসরি বলে যে ভাই, আমরা তো তোমাদেরকে উদ্দেশ্য করে বলি নাই, যারা তাসলিমা নাসরিনের বই সরাইতে চাইছে আমি তাদেরকে উগ্রবাদী বলছি। বাংলা একাডেমির যে কর্তৃপক্ষ তাদের সাথে কথা বলেছি, হ্যাঁ, এটা স্টল বন্ধ থাকবে। 2 নম্বর, তার বিরুদ্ধে যে অভিযোগ আছে তাকে আমরা এখন গ্রেপ্তার করতেছি, নিয়ে যাব, থানায় নিয়ে যাব। আমরা খতিয়ে দেখে তার বিরুদ্ধে সে যতটুকু অপরাধ করেছে এই অপরাধের জন্য আমরা মামলা দিব। সব্যসাচীর উপর যে ন্যাক্কারজনক হামলাটা করলো, আমরা এটা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যে ঘটনা, সেই ঘটনার দায় কিন্তু আমাদের এই ইন্টারিম সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং তার যে দায়িত্বপ্রাপ্ত লোকজন রয়েছেন তারা কেউই এড়াতে পারেন না। ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে জাকের পার্টির 4 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন। ৬২তে মহাসম্মেলন উপলক্ষে দেশের বিভিন্ন জেলা থেকে শত শত জাকেরান জড়ো হন। অংশ নেন দলটির মহাসচিব শামীম হায়দার। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি নিশ্চিতের লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। জাকের পার্টি কখনোই 14 দলীয় জোট বা 36 দলীয় জোটে ছিল না। দলটি সবসময়ই স্বতন্ত্র রাজনীতি করে এসেছে। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইসলামী মহাসম্মেলন। জাকের পার্টি কখনোই 14 দলীয় জোটে ছিল না, বিএনপি নেতৃত্বাধীন 36 দলীয় জোটেও ছিল না। জাকের পার্টি তার অহিংস আদর্শ নিয়ে একক স্বতন্ত্র অবস্থান বজায় রেখে দেশ মাতৃকার সাথে কাজ করে যাচ্ছে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা 2025। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় থেকে উত্তীর্ণ হয়ে চূড়ান্ত বিজয়ীরা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিকেলে তথ্য ভবনে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মোট 3টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটি 495টি উপজেলা, 64টি জেলা হয়ে 8টি বিভাগকে 15টি জোনে ভাগ করা হয়। ঢাকা মহানগরে 4টি জোন, চট্টগ্রাম মহানগরে 3টি, রাজশাহী ও খুলনা মহানগরে 2টি, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ মহানগরে 1টি করে জোন হিসেবে মোট 15টি জোনে ভাগ করা হয়। প্রথম পুরস্কার 2 লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার 1,50,000 টাকা ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে 1 লাখ টাকা সহ ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন তারাবো পৌরসভার 7 ও 8 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, 2টি ওয়ার্ডের 60,000 লোকের জন্য একমাত্র খেলাধুলার স্থান তারাবর জুটো ফাইবার সংলগ্ন খেলার মাঠ। আশপাশের বেশ কয়েকটি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীরা সে মাঠে খেলাধুলা করলেও সম্প্রতি সে মাঠটিতে গবেষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবিলম্বে সেই সিদ্ধান্ত বাতিল করে মাঠ সংরক্ষণের দাবি জানান তারা। মানববন্ধনে তারাবো পৌরসভার সাবেক মেয়র, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যমুনা গ্রুপের উদ্যোগে 2 দিনব্যাপী বোলিং কম্পিটিশন 2025 শুরু হয়েছে। সোমবার যমুনা ফিউচার পার্ক প্লেয়ার্স ক্লাবে এই প্রতিযোগিতা শুরু হয়। যমুনা গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে টুর্নামেন্টে। 2 দিনের এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী হবে মঙ্গলবার বিকেল 5টায়। তার আগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সব দলের খেলা শেষ হয়েছে সোমবার। এখান থেকে শীর্ষ 6টি দল মঙ্গলবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানের জন্য লড়বে। প্রাইজ মানি হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে 3 লাখ টাকা, রানার্স আপ দল পাবে 2 লাখ টাকা, তৃতীয় দল পাবে 1 লাখ টাকা। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ দল পাবে যথাক্রমে 75, 50 ও 25,000 টাকা। চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে মরহুম ইসহাক কাদের চৌধুরী স্মৃতি সীতাকুণ্ড উপজেলা আন্তঃ ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট। ভাটিয়ারি ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে জলিল সিডিএ এলাকায় বেলাভিউ ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল খেলায় খোরশেদ মেম্বার একাদশকে 99 পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে সোনাইছড়ি ইউনিয়ন। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দিন। পরে চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সিলেট ওসমানী নগরে এক প্রবাসীর উদ্যোগে নির্মিত হচ্ছে 250 শয্যার হাসপাতাল ও কলেজ। বিনা চিকিৎসায় মায়ের মৃত্যুর পর গ্রামবাসীর জন্য উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রবাসী ব্যারিস্টার লুৎফুর রহমানের এই উদ্যোগ। দুপুরে উপজেলার খাদিমপুরে এনআরবি হাসপাতাল ও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর আব্দুল্লাহ আল হারুন, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের লন্ডন রিজিয়নের সভাপতি সহ আরও অনেকেই। প্রায় 5 একরের উপর নির্মিত এই 4টি হাসপাতালের ভবনের কাজ চলতি বছরে শেষ হবে। আগামী 16 ফেব্রুয়ারি যুক্তরাজ্যে তৃতীয়বারের মতো সম্প্রীতি কনসার্ট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে অসাম্প্রদায়িকতা ও মানবতা প্রতিষ্ঠার লক্ষ্যে কয়েক বছর ধরে যুক্তরাজ্যে আয়োজিত হচ্ছে সম্প্রীতি কনসার্ট, যাতে অংশ নেয় যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলের 1.5 শতাধিক শিল্পী সাহিত্যিক। এবছর বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়োজন। এরই প্রেক্ষিতে রোববার বার্মিংহামের স্মলহিতে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সাংস্কৃতিক সংগঠন পূর্বনাট ও সম্প্রীতি কনসার্ট ইউকের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূর্বনাটের প্রধান নির্বাহী নাট্যকার মুরাদ খান। এ সময় আরও বক্তব্য রাখেন উর্মি মাজহার, জুয়েল রাজ, নজরুল ইসলাম অকিব, রিয়াদ আহাদ সহ বহু শিল্পী, সাহিত্যিক ও গণমাধ্যম কর্মী। ওমানে আয়োজিত হতে যাচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আগামী 21 ফেব্রুয়ারি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের আওতাধীন বৃহত্তর চট্টগ্রাম উইং এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোববার সোশ্যাল ক্লাবের হলরুমে চট্টগ্রাম উইং এর সদস্যদের সাথে এই বিষয়ে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটির কার্যকরী কমিটি সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন যুগ্ম সম্পাদক জয়নাল আবেদিন। এ সময় বক্তব্য প্রদান করেন শামসুল আলম, নুরুল আমিন, সেলিম পারভেজ, ওহিদুন নবী, হোসেন সহ সংগঠনের বহু সদস্য। আলোচনা শেষে রাজধানী মাস্কাটের হালওয়ান এলাকায় দিনব্যাপী এই অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। আপনাদের 1 বছর নিতে যাবেন, আপনাদের যদি ক্যালেন্ডার এবং আপনারা যদি আমাদেরকে কমিটি জমা না দেন তাহলে আমরা আর আপনাদেরকে কিনতে পারবো না। সংগঠন এটা হচ্ছে মানব সেবা, মানব কল্যাণের কাজে। মানব কল্যাণের কাজে আসতে হলে আপনাকে কিছু দিতে হবে, এখান থেকে নেওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাজ্যে আয়োজিত হয়েছে বিএনপির 31 দফা কর্মসূচি লিফলেট বিতরণ কার্যক্রম। দেশের সাধারণ জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে ও ফ্যাসিবাদ মুক্ত একটি রাষ্ট্র গড়ার লক্ষ্যে 31 দফার দাবি নিয়ে লিফলেট প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপি। সংগঠনের নেতা নাসিম আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে ইস্ট লন্ডন মসজিদের সামনে মুসল্লিদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। সময় উপস্থিত ছিলেন আশিকুর রহমান আশিক, নাসির আহমেদ শাহিন, টিপু আহমেদ, ডালিয়া লাকুরিয়া সহ বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ বহু অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
লন্ডনের পাশাপাশি ইউকের বিভিন্ন শহরে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি, জানিয়েছে যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা। আমাদের যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটি রয়েছে গোটা যুক্তরাজ্য ছড়িয়ে ছিটিয়ে, তো প্রত্যেকটি জায়গায় আমাদের জোনাল কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন আমরা চেষ্টা করব আমরা নিজে গিয়ে লিফলেট পৌঁছে দিতে, অথবা ওনারা স্বপ্রণোদিত হয়ে এসে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন। জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা আম্বিয়েন্তে 2025। এতে অংশ নিয়েছে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে 43টি প্রতিষ্ঠান। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যকার আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ও রপ্তানি পণ্যের লক্ষ্যমাত্রা অর্জনে শুরু হওয়া মেলাটি আগামী 5 দিন পর্যন্ত চলবে। জার্মানি থেকে সহকর্মী সামিরা সেতুর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজধানী ফ্র্যাঙ্কফুর্টের শীর্ষ বাণিজ্যিক ও প্রযুক্তি কেন্দ্র আম্মেইনে গেল শুক্রবার শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা অ্যাম্বিয়েন্তে 2025। পুরো বিশ্বের 4000-এরও বেশি ক্রেতা, উদ্যোক্তা, নকশাকার, প্রস্তুতকারক এবং কয়েক লাখ দর্শনার্থীর অংশগ্রহণে বিশ্বের অন্যতম এই বাণিজ্য মেলার আয়োজন করেছে জার্মানির রপ্তানি উন্নয়ন ব্যুরো। মেলায় বৈচিত্র্যময় নানা পণ্যের পসরা সাজিয়েছে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের কমপক্ষে 42টি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান। এবারের আয়োজনে নিজেদের পণ্য প্রদর্শনী ও বিক্রয় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশি ব্যবসায়ীরা। এবারের স্টলগুলো পরিদর্শন করে যেটা দেখা গেল যে মূলত হ্যান্ডিক্রাফট এবং সিরামিক্স জাতীয় পণ্য এসেছে, তবে অন্যান্য প্রতিষ্ঠান, বিদেশি প্রতিষ্ঠান যারা আমরা দেখলাম, চীন, ভিয়েতনাম, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যে পণ্যগুলো দেখলাম, যে এই পণ্যগুলো বাংলাদেশও কিন্তু তৈরি করে, সেই পণ্যগুলো এখানে আসতে পারে। প্রথমবারের মতো আমরা আসছি অ্যাম্বিয়েন্টে জার্মানি ফেয়ারের। এক্সপিরিয়েন্স ভালো, মাশাআল্লাহ রেসপন্সও ভালো। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও আসবে এবং বড় পরিসরে আসার চেষ্টা। আন্তর্জাতিক মেলা পরিদর্শনে আসেন জার্মানির বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স রাহাত বিন জামান ও দূতাবাসের কর্মকর্তা চৌধুরী মোহাম্মদ গোলাম রাব্বি। আগামী বছরগুলোতে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি এর সহযোগিতায় আরও বহুমুখী পণ্য নিয়ে বাংলাদেশের অংশ নেওয়ার ব্যাপারে জোর আশাবাদ ব্যক্ত করেন তারা। প্রতি বছরই আমরা মেলাতে এই আম্বিয়েন্তে ফেয়ারে অংশগ্রহণ করি, কখনো ইপিবির মাধ্যমে, কখনো আমরা নিজেরা অংশগ্রহণ করি। তো এইবার আমরা ইপিবির বুথে বাংলাদেশ প্যাভিলিয়নে আসছি, তো আমরা মোটামুটি ভালোই সাড়া পাচ্ছি। বাংলাদেশের যে কালচারাল যে মোটিভগুলো আছে, যে পুরনো মোটিভগুলো আছে, সেগুলোকে আসলে আমরা আমাদের এই কাজের মাধ্যমে আমরা কন্টেম্পোরারি ডিজাইনের দিয়ে আমরা তুলে ধরতে চেয়েছি, এবং আমরা এখানে আসলে বেশ ভালোই সাড়া পাচ্ছি। থ্যাঙ্কস টু এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অ্যান্ড দ্য এম্বাসি অফ বাংলাদেশ আমাদেরকে এই অপরচুনিটি দেওয়ার জন্য। অবশ্যই সেকেন্ড টাইম আসবো, থার্ড টাইম আসবো, আর এটা আমার জন্য খুব বড় একটা লার্নিং এক্সপিরিয়েন্স। রিদম অফ লাইফ শিরোনামে শুরু হওয়া এই মেলা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পদত্যাগ করলেন সংঘাত কবলিত ভারতীয় রাজ্য মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন সিং। রাজ্যের বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার আগেই এই সিদ্ধান্ত নিলেন তিনি। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় রাজ্যপাল অজয় কুমার ভাল্লার কাছে পদত্যাগপত্র জমা দেন বিজেপি নেতা বীরেন সিং। মণিপুরে দীর্ঘ সময় ধরে চলা সংঘাতের জেরে বেশ কিছুদিন ধরেই তার নেতৃত্ব নিয়ে বিরোধিতা দেখা গেছে বিজেপির মধ্যে। দলের বাইরেও পড়তে হয়েছে চাপে। সোমবার বিধানসভায় অনাস্থা প্রস্তাবের মুখোমুখি হওয়ার কথা ছিল বীরেন সিং এর। ধারণা করা হচ্ছিল স্বয়ং বিজেপি থেকেই উত্থাপিত হতে পারে প্রস্তাব। স্বাধীনতা পরবর্তী সময়ে বীরেন সিং এর শাসনামলে সবচেয়ে বেশি সংঘাত, সহিংসতা দেখেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যটি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করা ইসরায়েলি জিম্মিদের মুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে হামাসের কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা এ কথা জানান। তিনি বলেন, গত 3 সপ্তাহে প্রতিরোধ বাহিনীর নেতারা ইসরায়েলের চুক্তি লঙ্ঘন করেছেন। তারা চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন, যার মধ্যে আছে বাস্তুচ্যুত সাধারণ মানুষের উত্তর গাজায় ফেরা বিলম্ব করা, বিভিন্ন জায়গায় তাদের উপর গোলাগুলি নিক্ষেপ। এছাড়া চুক্তি অনুযায়ী গাজায় ত্রাণ পৌঁছে দিতেও ব্যর্থ হয়েছেন তারা। দর্শক, এখানেই এখনকার মতো শেষ করছে যমুনা নিউজ। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।